সব দিক থেকে মানে আমার খুব ভালো লেগেছে এবং এই গাছটার আমি পরিচর্যা করে চলেছি এবং চাষিদেরকেও বোঝানোর চেষ্টা করি যে এটা গাছটা লাগালে অবশ্যই উপকৃত হব আমরা। সুধী দর্শকবৃন্দ, আমি পঙ্কজ সরকার, পঙ্কজ ক্রিয়েশন আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা দাঁড়িয়ে পুরাতন মালদার গোয়ালপাড়া এলাকায়। আমরা চলে এসেছি দীপক রাজবংশীর বাগানে। এখানে দেখতে পাচ্ছেন আমার পেছনে গ্লিরিসিডিয়া। এটা মহা ঔষধ চাষিদের, মহা ঔষধ যাকে বলা যায়। কী উপকার পায় না এই গাছ থেকে, আমরা শুনে নেব একটির পর একটা কথা। এবং এই গ্লিরিসিডিয়া যে আমাদের মালদাতে তিনি চাষ করেছেন, তার বাগানে বেশ কিছু গাছ রয়েছে। তিনি সেদিক থেকে জেলায় দৃষ্টান্ত বলা যেতে পারেন। আমরা চলুন দেখি, একটু ঘুরে ঘুরে দেখি এই গাছ এবং এর উপকার সম্পর্কেও আমরা জেনে নিই দীপকবাবুর মুখ থেকে। চলুন। আমরা দেখছি এখন গ্লিরিসিডিয়া গাছ। এটা চাষিদের মহা ঔষধ গাছ বলা যেতে পারে। এত এত উপকার রয়েছে এই গাছে, আমরা খুব সহজেই এটা বর্ণনা করতে পারবো না। এত এত উপকার রয়েছে। আমরা আসছি, পরপর কথায় আসছি। দেখুন বিশাল গাছ, এটা 2 বছরের গাছ। শাখা প্রশাখা কতটা বেরিয়েছে, খুব সুন্দর। দেখুন গাছ, একটু পাতাও দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে পাতা দেখুন, খুব নরম পাতা। আমরা আসবো একে একে এর উপকার সম্পর্কে, তবু আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এই গাছে অ্যাকচুয়ালি মাটিতে চাষাবাদের জন্য যা যা দরকার সব রয়েছে এই গাছের মধ্যে। অর্থাৎ এই গাছ ব্যবহার করলে আলাদা করে সার দেওয়ার প্রয়োজন নেই। এখন রাসায়নিক সার ব্যবহার করেও মাটিতে অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু এই গাছ আপনাদের কাছে থাকলে বা বাগানে থাকলে বা জমিতে থাকলে, এবং এই গাছ দিয়েই যাবতীয় সারের কাজ হবে। এখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন গ্যাস যেমন বাতাসে রয়েছে তেমন মাটিতেও রয়েছে। আমরা আসবো একে একে। আমাদের সঙ্গে রয়েছেন দীপক রাজবংশী। তিনি তার বাগানে বেশ কয়েকটা গ্লিরিসিডিয়া রোপণ করেছেন। এখনও মালদায় সে অর্থে আমরা এর ব্যবহার জানি না, কিন্তু আমি মানুষের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এর উপকারিতা কতটা। যে এখানে দেখুন, আমরা এখন দেখছি গ্লিরিসিডিয়া গাছ। দেখুন চারিদিকে ভরে রয়েছে গাছের পাতা। দেখুন, আচ্ছা আপনাদের একটু গাছের গোড়াটাও দেখাই। এই যে গাছের গোড়া, যে উপরের দিকে চলে গেছে। দেখুন চারিদিকে সবুজ আর সবুজ। এই যে এইখানে রয়েছে একটি গাছ, আমরা পাশে দেখছি আবার ড্রাগন ফ্রুট। যাই হোক, এই যে গাছ দেখুন, আবার ওইদিকেও রয়েছে, ওই গাছটি দেখাই। এই যে এখানে আর একটি গাছ, যে গাছের গোড়া দেখুন, এই চারিদিকে সবুজ আর সবুজ। যেখানে এই গাছ আছে বলে দেখুন এর পাতা যেগুলো ঝরে পড়েছে, সেই পাতাতেই মাটির সার হিসেবে তৈরি হচ্ছে। মাটিগুলো দেখুন কি সুন্দর, দেখেই মনে হচ্ছে যে এর কোনো সারের প্রয়োজন নেই। এখানে যেই গাছ লাগানো যায় না কেন অনায়াসে হবে। দেখুন আমরা আসছি একে একে এই গাছের উপকারিতা নিয়ে। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তুলে ধরার চেষ্টা করছি, কারণ গ্লিরিসিডিয়া সম্পর্কে আমাদের ধারণা এখনও সেই অর্থে মালদাবাসীর নেই। এবং অনেক, শুধু মালদা বলে নাই, অন্য অন্য জেলারও চাষিরা এই সম্পর্কে এখনও জানেন না। তারা জানার চেষ্টা করুন এবং তাদের জমিতে অবশ্যই এই গাছ লাগানোর চেষ্টা করুন। তাতে কী হবে, ভবিষ্যতে আমাদের আর রাসায়নিক সারের ওপর নির্ভর করে থাকতে হবে না। দেখুন আমরা এখন দাঁড়িয়ে পুরাতন মালদার গোয়ালপাড়া গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন আপাতত গ্লিরিসিডিয়া নিয়ে আলোচনা করছি। আর এই গ্লিরিসিডিয়া
রোপণ করে নজির তৈরি করেছেন এই গ্রামের বাসিন্দা তথা চাষি দীপক রাজবংশী। আমরা তার সঙ্গে কথা বলবো এবং এই গাছের উপকারিতা নিয়ে আলোচনা করব। তিনি কেন নজির তৈরি করতে চলেছেন সেই সম্পর্কে তো আমরা জানবই, কারণ তার সঙ্গে আলোচনা করে আমরা বুঝতে পারবো যে কেন তিনি দৃষ্টান্ত। শুধু আমাদের এই জেলা নয়, তো পাশাপাশি আমাদের অন্যান্য জেলাতেও বা অন্যান্য জেলার চাষিরাও অবশ্যই উপকৃত হবেন এই ভিডিওটা দেখলে। চলুন আমরা একটু কথা বলি। পঙ্কজ ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমরা এখন কথা বলছি দীপক রাজবংশীর সঙ্গে। আচ্ছা, এই গ্লিরিসিডিয়া আপনার মাথাতে কি করে এলো? কারণ আমাদের জেলা তথা পশ্চিমবঙ্গেও সেই অর্থে এর ব্যবহার আমরা কোথাও দেখি না। সেইখানে আপনি কি করে এই মানে নজির তৈরি করতে চলেছেন, বা এই পরিচয় সম্পর্কে যদি একটু জানান আমাদের। এটা সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ইউটিউবে আমি দেখেছিলাম ডাক্তার মদন মোহন ডন, পূর্ব বর্ধমান। উনি এই গাছ সম্বন্ধে বলেছিলেন, যেহেতু আমরা ড্রাগন চাষ সম্পর্কে মানে রিলেশন ইয়াতে আছি, তো সেইখানে উনি বলেছিলেন যে এই গাছটা একটা বায়ো পিলার হিসেবে কাজ করতে পারে। তারপর ধরুন যে আমাদের যে টেম্পারেচার বেড়েই চলেছে, সানলাইটের প্রবণতা যে বেড়েই চলেছে, সেটাতে শেড দিতে পারে। এবং এর পাতা যদি মাটিতে পড়ে ডিকম্পোস্ট হয়, মানে সবুজ সার, যেমন ধঞ্চা সারটাকে আমরা চিনি, ধঞ্চা সারের বিকল্প, মানে ওর থেকেও ভালো আর কি, বিকল্প নয়, ওর থেকেও ভালো যদি এর পাতা পচা সেটা হয়। এই চিন্তা ভাবনা থেকে আমি এই গাছটা ওনার কাছে নিতে চাই, কিন্তু তখন আমি ওনার কাছে পাইনি। প্রথমে অ্যামাজন থেকে বীজ সংগ্রহ করি, তারপরে জার্মিনেশন করিয়ে নিয়ে কয়েকটা গাছ রোপণ করি আমি। বীজ আমি বেশ কিছুটা নিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণ জার্মিনেশন করাতে পারিনি। তাও লাগানোর পরে ওই যেসব চারাগুলো জার্মিনেশন হয়েছিল সেগুলো জমিতে লাগানোর পরে দেখলাম এর একদম ফাস্ট গ্রোথ, খুব তাড়াতাড়ি বাড়ে প্রথম কথা। তারপরে দেখলাম যে এটা একটা গরু ছাগলের মানে পুষ্টিকারী খাদ্য হিসেবে আমি বিভিন্ন জায়গাতে দেখলাম যে, এবং খায়ও ভালো, মোটামুটি খায় ভালো। তো সেই ক্ষেত্রে দেখলাম ওটা একটা ব্যাপার আছে। প্লাস হচ্ছে যে জমিতে যে আমরা ইঁদুরের একটা ব্যাপার দেখি, যে জমির আলে আমার ইঁদুরে বাসা করে জল দাঁড়াচ্ছে না, জমিতে জল বেরিয়ে যাচ্ছে, হ্যান হচ্ছে তেন হচ্ছে। এই গাছ থাকলে বা এর পাতা যদি ফেলে দেওয়া যায় তাহলে ইঁদুর কিন্তু ওখান থেকে ভেগে যাবে। এর পাতার দুর্গন্ধ বা সুগন্ধ, মানে যেটা গন্ধ আছে সেটা কিন্তু ইঁদুর সহ্য করতে পারে না, এটা আছে। তারপরে এর আমি যেটা অনুভব করেছি সেটা তো আমি তো আর পরীক্ষিতভাবে দেখাতে পারবো না, কিন্তু যেটা অনুভব করেছি এবং যেটা জেনেছি, ওনারা তো বিজ্ঞানী মানুষ, টিস্যু কালচারিস্ট। তো ওনারা বলেছেন যে এ হচ্ছে নাইট্রোজেন যেহেতু বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়, সেখান থেকে এর পাতার মাধ্যমে নাইট্রোজেন সংগ্রহ করে নেওয়ার পরে শেকড়ের মাধ্যমে জমিতে ছড়িয়ে দেয়। তো এইসব দিক থেকে মানে আমার খুব ভালো লেগেছে এবং এই গাছটার আমি পরিচর্যা করে চলেছি, এবং চাষিদেরকেও বোঝানোর চেষ্টা করি যে এটা গাছটা লাগালে অবশ্যই উপকৃত হব আমরা। এমনি বলা হচ্ছে যে এই যে রাসায়নিক সার আমরা যে ব্যবহার করে থাকি, তাতে তো মাটির উর্বরতা শক্তি আস্তে আস্তে ক্ষমতা কমে যাচ্ছে বা উর্বরতা শক্তি কমে যাচ্ছে। সেদিক থেকে এই গাছ বা এই গাছের পাতা যদি সার হিসেবে ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কতটা উপকার পাবেন চাষিরা? হ্যাঁ, প্রথমত বলি আমি যে আমি তো রাসায়নিক সারের বিরুদ্ধে। এবার এই বিরুদ্ধে নেই যে ব্যবহার করি না সেটা নয়, ব্যবহার করি। যেহেতু চাষবাসের মানুষ, আমরা চাষবাস করে খেতে হয়, সংসার চালাতে হয় চাষবাস করে, তো সেই ক্ষেত্রে তো রাসায়নিক ব্যবহার করতেই হয়। কিন্তু আমি সেটার বিরুদ্ধে এবং চাষিদেরকে বোঝানোর চেষ্টা করি, যদি আমরা যেভাবে রাসায়নিক সার প্রয়োগ করছি জমিতে, এভাবে করে যদি আর বেশি না 3 বছর 4 বছর চলতে থাকি, জমি একটা সময় এসে মানে একেবারে বন্ধা হয়ে যাবে, ফসল আর দেবে না, ফসল দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে। সেই ক্ষেত্রে জৈবভাবে চাষাবাদ করতে গেলে এই গাছ কিন্তু একটা মানে দারুণ একটা উপকারী একটা গাছ, এটা লাগাতেই হবে। আমরা সাধারণত জানি সবুজ সার হিসেবে যে ধঞ্চে সার, তারপর কচুরি পানা পচিয়ে যে সারটা আমরা ব্যবহার, গোবর সার দিই। যদি এই গাছের পাতা ব্যবহার করা হয়, এই গাছ যদি যথেষ্ট পরিমাণে জমিতে থাকে, যদি এর পাতাটাকে ব্যবহার করা যায়, ধঞ্চে, গোবর, কচুরি পানা এগুলো কিছুরই প্রয়োজন হবে না, বাইরে থেকে আপনাকে নাইট্রোজেন দিতে হবে না। এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, পটাশ, ফসফেট
এগুলো সম্পূর্ণ এই গাছের মধ্যে বর্তমান আর কি বলা চলে। আচ্ছা, তাহলে মহা ঔষধ হিসেবে কাজ করে চাষিদের। হ্যাঁ, বলা যেতেই পারে। এই বৃক্ষটি মানে একটা দারুণ একটা গাছ। এই গাছটা চাষবাসের ক্ষেত্রে তো দারুণ একটা মানে আগামী দিনে একটা দারুণ জায়গাতে পৌঁছাতে চলেছে। আচ্ছা, এমনি পরিচর্যার ব্যাপারে যদি বলেন চাষিদের। পরিচর্যার ব্যাপার বলতে কি মানে এই গাছটার সম্বন্ধে, এই গাছটার পরিচর্যা, গ্লিরিসিডিয়া গাছ পরিচর্যার ব্যাপারে আমি তো শুধুমাত্র রোপণ করে দিয়েছি, শুধু ছোটোবেলায় একটু গাছের গোড়ায় জল টল দিয়ে মানে ও যাতে থিতিয়ে যায় জমিতে, তারপরে তো একা একা বেড়ে চলেছে, আমি আর কিছু করতে চাইনি। আর একটা ব্যাপার হচ্ছে যে বসন্তকালে এর পাতাগুলো সম্পূর্ণ ঝরে যায়, পাতাগুলো ঝরে গিয়ে আর এর মানে ডাল থেকে বডি থেকে আর কি ফুল বেরিয়ে আসে। আমার ফটো তোলা নেই, নাহলে হয়তো দেখাতে পারতাম আমি। মানে ফুলটা বেশ সুন্দর লাগে দেখতে। আচ্ছা, আপনি তো অনলাইনে বীজ থেকে এই গাছ আপনি রোপণ করেছেন, কিন্তু যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত চারা সেই অর্থে পাওয়া যাচ্ছে না। তাহলে চাষিরা যদি কোনো আগ্রহী চাষি এই ব্যাপারে যদি উৎসাহ দেখান, অর্থাৎ গাছ বা চারা সংগ্রহ করতে চান, তাহলে কি করে তারা সংগ্রহ করবে? সংগ্রহ বলতে কি এখন তো বিভিন্ন জায়গা থেকেই হয়তো খোঁজ খবর নিলে পাওয়া যেতে পারে। আর যদি কেউ না পেয়ে থাকে, কোনো চাষি যদি মনে করেন যে এই গাছ আমার লাগানোর প্রয়োজন আছে, আমি এই বসন্তকালে কিছুটা বীজ আমি সংগ্রহ করে রেখেছি, এখনও জার্মিনেশনে দিইনি, সেগুলো জার্মিনেশন দিয়ে দেখবো যে কতটা গিয়ে মানে প্রথম বছরে যেহেতু মানে বীজটা চালাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে জানি না, হয়তো দেখা হলো যে 2-3 বছর বয়স হতে হবে গাছে, তবেই ভালো মানের হবে, জানি না সেরকম কিছু, কিন্তু বীজ আমি রেখেছি, আমি জার্মিনেশন করে দেখব। কেউ যদি আগ্রহী থাকে তাহলে যোগাযোগ করলে আমি তাকে দিতে পারবো। আলাদা করে তো আর পরিচর্যার প্রয়োজন পড়ে না? না, একবার যদি চারা রোপণ করা হয় তাহলে আলাদা করে আর সার বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন না 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 যেহেতু আমার প্রচেষ্টাটাই হচ্ছে জৈবভাবে কিছু করার, অর্থাৎ এই গাছ যখন আমি রোপণ করছি, অর্থাৎ জৈব আমার জমিতে খাবারের পরিমাণটা যাতে বজায় থাকে, যেহেতু আমি রাসায়নিক ব্যবহার করব না, অতএব আমি এর থেকে রাসায়নিক দেবই না। খুব বেশি হলে গোবর সারটা আমি দিতে পারি, পচা গোবর দিতে পারি।